আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার নেই। আমরা প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে, কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা ডলারের উপর চাপ পড়েছে, এগুলো বাস্তবতাকে তো অস্বীকার করে কোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যেখানে বসে এই ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা সাবস্ক্রাইব করেননি আপনারাও দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে আমাদের বাংলাদেশের এমপি আজিমের যে খুনের তত্ত্ব, অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যে গাড়িতে করে আনার আসা যাওয়া করেছেন, সে গাড়ি জব্দ করেছে এবং সেই গাড়ির ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। সে গাড়িতে থাকা যে নারী তাকেও করছে। ইতিমধ্যে তার ঘনিষ্ঠ কয়েকজনকে সন্দেহভাজন গ্রেপ্তার করেছে এবং মূল আসামি যিনি তাকেও গ্রেপ্তার করেছে এবং অন্যান্য আরও মূল যে আসামিগুলো তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে কেউ যেন পালাতে না পারে, বিদেশে পালিয়ে যেতে না পারে, সেই ধরনেরও অভিযোগ করেছেন। এবং এমপি আনোয়ার খুন হবার পরে তার এলাকায় সুখের ছায়া নেমে এসেছে এবং তার মেয়ে কান্না জড়িত কণ্ঠে কিছু কথা বলেছেন, সেগুলো আপনারা দেখেছেন। চলুন আমরা আর দেরি না করে এমপি আজিমের যে কিভাবে খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কতটুকু আজকে তদন্ততে উঠে এসেছে এবং কয়জনকে গ্রেপ্তার করেছে, গাড়িটি কোথায় পেয়েছে এবং গাড়িটা এখন কোথায় আছে, সব মিলিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছে। আপনারা দেখুন এবং কমেন্ট করুন, সেই সাথে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য ভাই ব্রাদার যারা অ্যাক্টিভ আছে তারাও এই ভিডিও সহজে দেখতে পারবে। চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। তো কোভিড-19 অতিমারি, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সব কিছু মিলে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যার জন্য আমরা 26 পর্যন্ত 2 বছর সময় নিয়েছি। আমরা না, যারা যারা হয়েছে প্রত্যেকটা দেশই নিয়েছে। 24-এ আবার একটা হিসাব নিকাশ হলো, আমরা এখনও যে অর্জনগুলি ছিল সে অর্জনগুলি এখন আমরা ধরে রেখেছি। কাজে এমনকি কোভিডের সময়ও আমরা যথেষ্ট ধরে রাখতে সক্ষম হয়েছি। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদেরও ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। রিজার্ভ, অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদেরও। কারণ আমাদের আসলে কোভিডের সময় কোনো ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, যাতায়াত, আমদানি রপ্তানি সব বন্ধ, কিন্তু আমাদের রিজার্ভ অনেক। আর তাছাড়া একটা কথা হচ্ছে, তখন যারা বাইরের থেকে টাকা পাঠায় হুন্ডি ব্যবসা করতে পারেনি, কারণ মানুষের তো আসা যাওয়া নাই, হুন্ডি ব্যবসা করতে করবে, কাজে টাকাটা মানে ওইসের ব্যাংকের মাধ্যমে এসছে, আমাদের রিজার্ভটা খুব বেড়ে গিয়েছিল। তারপর যখন আবার সব কিছু চালু হলো, খরচ হবেই। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই, সেটা হলো বাস্তবতা। তবু এখন আমরা নিজে বলতে বলতেই বোধহয় মানুষকে আবার এই ব্যাপারে এত সচেতন করে দিচ্ছি, যখন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে, সবাই জিডিপি নিয়ে করে, এটা হচ্ছে, এটা ভালো লক্ষণ, ভালো যে সবাই একটা নজর দেয়, আমাদের দেশের মানুষ এটা শিখছে, এটাও ভালো কথা। তো কিন্তু এই জিনিসের দাম কমানো, এখানেও অনেক খেলাও হয়। যেমন আজকেও দেখলাম আলু যেখানে রাখে সেখানে ডিম নিয়ে রাখা, আলুর জন্য যে কোল্ড স্টোরেজ সেখানে তো ডিম রাখার কথা না, কিন্তু ডিম নিয়ে আলুর কোল্ড স্টোরে রাখা হচ্ছে। এরকম অনেক ঘটনা এখন বাংলাদেশে ঘটছে। যা হোক, তারপর আমি বলবো, যেটা আমরা আহ্বান করছি যে অনাবাদি জমি কোনো থাকবে না, সবার জমি আবাদ করতে হবে। আর আমি আমার নিজেটাই আগে করতে শুরু করেছি টুঙ্গিপাড়া। আমাদের বেশ জমি অনাবাদি ছিল এবং সাথে সাথে আশেপাশে যাদের জমি অনাবাদি ছিল একটা জায়গা পুরো আমরা পরিষ্কার করেছি, পরিষ্কার করে চাষ শুরু করেছি। গতবার পেয়েছিলাম 200 মণ ধান, যে মালিকরা আছে তাদের, যারা শ্রম দিয়েছে তাদের ভাগ দিয়ে আমার ভাগেও কিছু আমরা পেয়েছি, আমাদের পরিবারও কিছু পেয়েছে। এবার সেই জমিতে আমরা 394 মণ ধান পেয়েছি, মানে 200 থেকে 394 মণ, প্রায় দ্বিগুণের কাছাকাছি। এখানে আবার মাছও পাওয়া গেছে, যেখানে যেখানে মানে পানি ছিল, আমি বলছিলাম মাছের চাষ করো,
সেখানেও প্রায় 110 মনের মতো মাছ পাওয়া গেছে। তো যা যা মালিক তাদেরকে সব ভাগ করে দেওয়া, প্লাস আমাদের যারা কিষানি যারা কাজ করছে তাদের জন্য, যাদের জমি নেই তাদেরও একটা ভাগ দেওয়া হচ্ছে। আর বাকিটা একটা আমরা যে সমিতি করেছে আমার বাড়ি আমার খামার, সেখানে আমি আমাদের 9 বিঘা জমি দিয়ে দিয়েছি। ওখানে সমিতির মাধ্যমে যাতে চাষ হয় উপকরণগুলি কেনা, আমি একটা এক্সকাভেটর এবং 2টা হারভেস্টার কিনে দিয়েছি, আর ছোটো ছোটো রিপেয়ারগুলি কিনে দিচ্ছি যাতে মানুষ চাষ করতে এভাবে ব্যবস্থা করাতে। এবার যদি আমরা আমাদের অনাবাদী জমিগুলি সব চাষের আওতায় নিয়ে, তো আমাদের দেশে খাবারের কোনো অভাব হবে না, বরং আমরা খাবার বাইরে পাঠাতে পারি। আর এখন তো গবেষণার মাধ্যমে তৈরি তরকারি, ফলমূল 12 মাসেই উৎপাদন হচ্ছে, আমরা বিদেশেও পাঠাচ্ছি কিছু। সুইজারল্যান্ডে আমাদের শরীয়তপুরের তৈরি তরকারি যাচ্ছে, সেখানেও রপ্তানি হচ্ছে। ফুল উৎপাদন হচ্ছে, সেটাও রপ্তানি হচ্ছে। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। জ্বালাও পোড়া অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে। আজকে গাজায় যে ঘটনাগুলি ঘটছে, যেভাবে মানে মানুষ হত্যা এবং নারী হত্যা, শিশু হত্যা, হাসপাতালে মানে রীতিমতো গণহত্যা, আমরা এর প্রতিবাদ করি আন্তর্জাতিক পর্যায়ে। আমি যেখানে যাই, আমার ইস্যু থাক আর না থাক, আমি এটা প্রতিবাদ করি এবং যুদ্ধ বন্ধ করবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের স্ট্যান্ডার্ডটা ঠিক থাকবে সব সময়। আমরা চাই না যে এরকম ধরনের ঘটনা ঘটুক। ইরানের প্রেসিডেন্ট যে তিনি মৃত্যুবরণ করলেন হেলিকপ্টারে, আমরা শোক দিবস ঘোষণা দিয়েছি। আজকে আমাদের শোক দিবস আমরা পালন করলাম। কাজে আমরা কিন্তু যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা সব সময় সাধারণ মানুষের পাশে আছি, নির্যাতিত মানুষের পাশে আছি, যেটা জাতিপিতা শিখেছেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা পররাষ্ট্র নীতিতে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা কিন্তু আমরা ধরে রেখেছি। এখানে আর কোনো মানে এর কোনো ব্যত্যয় ঘটছে না, এবং সেটা রাখার যে যায় সেটা আমরা প্রমাণ করছি। আমরা মিয়ানমারে সেই মানে 10 লক্ষের উপর আমাদের এখানে যারা রোহিঙ্গা রিফিউজি, তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমারের অবস্থা খুবই খারাপ অবস্থা সেখানে। এখন এরা কবে যে ফেরত যাবে তারও কোনো ঠিক ঠিকানা নাই। আর প্রতিদিনই এখানে নতুন নতুন তাদের বাচ্চা হচ্ছে, সংখ্যা তাদের বেড়েই যাচ্ছে। তো তাদের জন্য ভাষাঞ্চরে একটা জায়গা মোটামুটি আমরা সেখানে প্রায় 30,000 মানুষ ওখানে এখন গেছে, আরও অনেকে এখন যেতে চাচ্ছে। তো আমরা তাদের এখন রিফিউজি হিসেবে আমরাও তো ছিলাম, যে এদেরকে ঠেলে ফেলে দিতে পারি না, সেই জন্যই তাদেরকে আমরা এই জায়গাটা দিয়েছি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, মিয়ানমারের সঙ্গে আমরা আলোচনা করছি। আমরা কিন্তু যুদ্ধ করতেও যাইনি, ঝগড়া করতেও যাইনি, বরং তাদের সঙ্গে আমি আলোচনাই করে যাচ্ছি যে তোমরা তোমাদের নিয়ে যাও। তো তাদের এখন মিয়ানমার সরকারেরই এখন অবস্থা বেশি সুবিধার না। তো আন্তর্জাতিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে যে একটা চাপ আছে অর্থনীতির উপর, কারণ কোভিড-19-এর অতিমারিটা আমরা কেবল কাটিয়ে উঠছিলাম, তো এখানে আসলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের ফলে মানে স্যাংশন, কাউন্টার স্যাংশন, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে, পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা তারপরেও আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তেল, গ্যাস, ভোজ্য তেল যা যা লাগে আমরা ক্রয় করি। এবং আমরা পারিবারিক কার্ড দিয়েছি, সে পারিবারিক কার্ডের মাধ্যমে সেটা আবার আমি চালু করতে বলে দিয়েছি। মাঝখানে ঈদ উপলক্ষে দিয়েছিলাম, এখন আবার নতুনভাবে শুরু করে দেব। তারা যারা মোটামুটি করতে পারে যে একটা ভর্তুকি দিয়ে সেখানে চাল, ডাল, তেল এগুলি যাতে তারা অল্প দামে কিনতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। যারা একেবারে নিম্নবিত্ত তাদের জন্য 15 টাকা মজুরিতে চাল, যারা একটু ভালো জিনিস নিতে চায় তাদের জন্য 30 টাকা কেজিতে কিনতে পারবে। আর যারা একেবারে হতদরিদ্র তাদেরকে বিনা পয়সায় আমরা খাবারের ব্যবস্থা করেছি। এভাবে চাল দিচ্ছি বা গম দিচ্ছি, সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন ইনফ্লেশনটা কমাতে পারলে তাহলে একটু মানুষের একটু স্বস্তি হতো। উৎপাদন যথেষ্ট হচ্ছে, উৎপাদনের কোনো অভাব নেই, কিন্তু এবারেও আমাদের বোরো ধান খুব ভালো আসছে। অলরেডি বোরো হাওড়ে কাটা প্রায় শেষ, অন্য অন্য জায়গায় বেশ কিছু কাটা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, হচ্ছে। তো সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি দেশটা যেন সচল থাকে, এগিয়ে যেতে পারে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এসছেন এবং
আমি মনে করি যে আপনাদেরও মতামত শুনবো, আলোচনা করব এবং ভবিষ্যতে কীভাবে আমরা এগোতে পারি। তবে এটাই আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, আসলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ছাড়া দেশের মানুষের কোনো কল্যাণ হবে না। এখন গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে, আমি ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ পাচ্ছে, সেই সুযোগ নিয়ে এখান থেকে রোজই আন্দোলন, সরকার উৎখাত, এরকম হুমকি ধামকি দেয়। যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে, ওটা আমি কেয়ার করি না, কিন্তু তারপর দেশের যে জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ, এগুলি যেন না করতে পারে। এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই, যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। পরিষ্কার কথা, মানুষের ক্ষতি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের অব্যাহত থাকবে। না, ভারতীয় জড়িত নাই, আমরা তো কোনো কিছু উড়িয়ে দেইনি। আমরা বলছি তদন্ত চলছে। আমি তো এখনো বলি নেই। আমরা যা শুনেছি, যিনি বাংলাদেশে আসেননি, তিনি ভারত থেকেই আরেক দেশের মাধ্যমে কোনোখানে যাওয়ার চেষ্টা করছেন। যে আমরা প্রায় সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত, প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমরা ডেড বডিটা এখনও উদ্ধার করতে পারিনি। আমরা অনেক কিছু শুনেছি, আপনারাও যা শুনছেন সেগুলো আমরাও শুনছি, কিন্তু যেই পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না। আমাদের আবারও বলছি যে আমাদের গোয়েন্দা সংস্থারা, দুই দেশের গোয়েন্দা সংস্থারাই কাজ করছেন। আমাদের এই আনোয়ারুল আজিম, যে আমাদের ঝিনাইদহ 4-এর এমপি, উনি 3বার না 4বারের 3বারের এমপি। ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। তো কী কারণে হয়েছে হত্যাকাণ্ডটা, সেইটুকুলো আমরা সুনিশ্চিত না হয়ে আমার মনে হয় আমাদের কিছু বলা ঠিক হবে না। আমরা এটা সুনিশ্চিত হই, আপনাদেরকে ডিটেইল আমরা জানাবো। একজন আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে। আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি, এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। একটা বিষয় আন্তর্জাতিক অনেক গণমাধ্যম বলছে, তারাও বলছে যে স্বর্ণ চোরাচালানের সাথে একটা যোগ সদস্য আছে, এমন একটা চক্র এটা করতে পারে, যার সাথে এমপিরও সংশ্লিষ্টতার কথাও বলা হচ্ছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে আসলে দেখছেন? আমি তো বলছি, আমাদের কাছে সুনির্দিষ্ট যখন আসবে সবকিছু, তখনই আমরা বলবো। আপনারা যেমন শুনছেন আমরা শুনছি, এটা তো আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। আমাদের কাছে এখনো সম্পূর্ণ কোনো তথ্য আসেনি। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। আমি তো আগেই বলছি, তদন্তের আগে এই সমস্ত বিষয়ে আমরা আলোকপাত করতে চাই না। আমরা যেটুকুই প্রয়োজন, যেটুকুই মানে তদন্তের মানে বাধাপ্রাপ্ত হবে না, সেইগুলি আপনাদেরকে জানাচ্ছি। একটা বিষয় হলো যে ওনার যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে দেখা গেল যে ভারতীয় গাড়ি ব্যবহার করা হয়েছে, ভারতীয় বাড়ির এক ফ্ল্যাটে তার পাওয়া গেছে, রক্তমাখা পাওয়া গেছে, জামা কাপড় পাওয়া গেছে। সেখানে ভারতীয়রা জড়িত নাই, এটা কি আপনি উড়িয়ে দিতে পারেন? না, ভারতীয় জড়িত নাই, আমরা তো কোনো কিছু উড়িয়ে দেইনি। আমরা বলছি তদন্ত চলছে। আমি তো এখনো বলি নেই যে কারা কারা জড়িত। তবে আমরা বলছি আমরা একটা সম্মুখ ধারণা আমরা পেয়েছি, আমরা সেই ধারণা নিয়ে কাজ করছি। আমাদের কাছে এখন পর্যন্ত যে সমস্ত তথ্য আসছে, যে সমস্ত আমরা পেয়েছি, সেগুলি নিয়ে আমরা কাজ করছি। ভারতের একটা বাড়িতে, আপনারা জানেন, আমরা যতটুকু শুনেছি, ভারতীয় একটা ফ্ল্যাট বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ফ্ল্যাট বাড়িতে তাকে হত্যা করেছে, এইটুকু আমরা শুনেছি, এইটুকু জেনেছি। ভারতীয় পুলিশও আমাদেরকে এগুলি জানিয়েছেন, এবং ভারতীয় পুলিশ সেগুলি কাজ করছেন। আমি আগের থেকে বলছি, ভারতীয় পুলিশ, ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছেন, সবাই সিরিয়াসলি কাজ করছেন। কারা কারা এর সঙ্গে জড়িত, মোটিভটা কি, এসবই আমরা বিস্তারিত বলবো। মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি ভারতে ভাড়া নিয়েছেন বাসাটা, উনি আমেরিকান নাগরিক, বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। উনি আমেরিকান নাগরিক ভাড়া নিয়েছেন, উনি বাংলাদেশে ফিরে এসে আবার আমেরিকা চলে গেছেন। এই তথ্যটা আপনাদের কাছে কিভাবে আছে কতটুকু আছে? আমরা যা শুনেছি, তিনি বাংলাদেশে আসেননি, তিনি ভারত থেকেই আরেক দেশের মাধ্যমে কোনোখানে যাওয়ার চেষ্টা করছেন। সেগুলো নিয়ে আমাদের মানে যেগুলো করার আমরা সেগুলি করছি। আমরা কিন্তু এগুলি সবই মানে
ওটা কনফার্ম নিউজ নয়, এগুলি সবই আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে, সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করছি। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা, লাস্ট প্রশ্ন বলেন। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর ভারতের কোনো টিম কি বাংলাদেশে কাজ করছে কিনা বা এসেছে কিনা দেখেন, আমি একটু সাবস্টিটিউটের প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের কোনো টিম যাবে কিনা আইনশৃঙ্খলা ভারতে? আমি তো আগেই বলছি ঘটনাটা ঘটেছে ভারতে। আমি তো আগেই বলেছি আমাদের কাছে এখনও যে সমস্ত তথ্য আসছে, এই সমস্ত বাংলাদেশি মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে এখন পর্যন্ত আমরা যা তথ্য, বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। ভারতে কেন ঘটিয়েছে, ভারতে জড়িত আছে কিনা, এগুলি সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই। আমরা এগুলি তথ্য আমাদের দুই দেশের গোয়েন্দারা, দুই দেশের পুলিশ এগুলি একমত হওয়ার পরেই আমরা সবাই জানাবো। তো ঘটনা ঘটেছে ভারতে, আমাদের এখানকার মানে মানুষ এখানে জড়িত আছে। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এই জন্য সিরিয়াসলি কাজ করছেন। আমাদের কোনো টিম ভারতে যাবে কিনা? প্রয়োজন হলে যাবে, আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা। তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে, ভারতের গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবেন। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করব। আমাদের এখানে মামলা করছে তার মেয়ে, তাই সেই মামলা অনুযায়ী আমাদের পুলিশও কাজ করবে। আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করব এই মানে সত্যিকারের ঘটনাটা, মোটিভটা উদ্ধার করতে। আমরা আপনাদের মতোই আমরাও অনেক কিছু শুনতেছি, আমরা তখনই বলবো যেগুলো আমরা কনফার্ম করব। আমি তো বলছি এখনো আসেনি কথা। Authentic information from the government of India. Honorable Home Minister has announced, so definitely I believe it may be happened, and we want to endorse it, but still now we don't have any authentic information from the government of India, so still now we will have to wait, but we apprehend that he may be killed or assassinated because our Home Minister has already announced it. So what investigations as of now is stating, what are the reason behind the killing and something else? So many reasons behind it might be, but we don't have any clear information. So far I know he was very frequent traveler at Kolkata, and you know that he had been elected as a member of the parliament from our border area of Bangladesh. So he had a very good relationship with the Kolkata's people. I've seen something.
আমি জমাত শিবির। চাপ পড়েছে, ডলারের উপর চাপ পড়েছে, এগুলো বাস্তবতাকে তো অস্বীকার করে কোনো লাভ নেই। তবে উই আর নট স্লিপিং। IMF বলে গেছে যে বাংলাদেশ এখানে অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে এখনো স্টেবল পরিস্থিতিতে আছে। তো আর এখন যে অগ্নিগর্ভ অবস্থা সারা বিশ্বে, আসলে প্রতিনিয়তই আমরা প্রতিকূল পরিস্থিতিতে, প্রতিকূল স্রোতে সাঁতার কেটে চলছি। উই আর সুইমিং আগেন্স্ট টাইড। এটাও হচ্ছে রিয়ালিটি। এই অবস্থায় শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে আছেন বলে তিনি কনসামেট একজন ক্রাইসিস ম্যানেজার, সেটা প্যান্ডেমিকে প্রমাণ করেছে। এবং সব সংকটে আজকে যে বিশ্বে যুদ্ধের দামামা, আজকে মধ্যপ্রাচ্য, তারপরে রেড সি, ইউক্রেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে এথনিক কমিউনিটিগুলোর সাথে সরকারের কনফ্লিক্ট, নিত্যকার দৃশ্যপট। এই সময়ে সব কিছু সামাল দেওয়া, অর্থনীতি কিছুটা ঝুঁকির মুখে পড়েছে, তারপরও প্রধানমন্ত্রী সামাল দিয়ে যাচ্ছে। IMF সেদিনও বলে গেছে বাংলাদেশ একমাত্র ভারত ছাড়া প্রবৃত্তিতে এখন দক্ষিণ এশিয়া সবার চেয়ে বেশি, 5.82, যেটা গতবার ছিল 5.77। এবং আমাদের জাতীয় আয় পার ক্যাপিটা ইনকাম এটা 2734 মতো। IMF বলে গেছে যে বাংলাদেশ এখানে অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে এখনো স্টেবল পরিস্থিতিতে আছে। এবং বাংলাদেশের যে আন্তরিক প্রয়াস, বিশেষ করে প্রধানমন্ত্রী, তাতে আমরা পরিস্থিতি সামলাতে পারবো। দ্রব্যমূল্যের উপর চাপ পড়েছে,
ডলারের উপর চাপ পড়েছে, এগুলো বাস্তবতাকে তো অস্বীকার করে কোনো লাভ নেই। তবে উই আর নট স্লিপিং, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সমাধানের জন্য আমাদের আন্তরিক প্রয়াসের, সদিচ্ছার, সিরিয়াসনেসের কোনো অভাব নেই। এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আজকে আমাদের রূপান্তরের উপকার, এবং এইভাবে তিনি কাজ করে যাচ্ছেন। আপনি প্রতিদিন ভুল করলে প্রতিদিন ব্যবস্থা নিব, এটাই আপনার জন্য ঘোষণা। আমার আইনে তো বলা আছে ব্যবস্থা নিতে হবে। তো আমি কি আপনার কলমটা আপনার হাতে থাকলে আপনি কি করতেন? আপনি বলেছেন ব্যবসা করে আপনি বড়লোক হয়ে গেছেন কিনা। আপনি যদি ব্যবসা করে বড়লোক হন, আমার কি কোনো সমস্যা আছে? সরকারের কোনো লস আছে? আপনি ইকোনমিতে বড় ভূমিকা রাখবেন, এতে সরকারের কোনো লস নাই। প্রথম কথা, রাঘব বোয়ালের ভুল হলে অসুবিধা নাই, লিখুন। রাঘব বোয়ালের ভুল হলে জরিমানা হয় লক্ষ লক্ষ টাকা। আপনার আজকে কয় টাকা জরিমানা হয়েছে? 2000 টাকা। মূল্য তালিকা আপনি মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ করেননি, মানে দামগুলো সঠিক পাওয়া যায়নি। আপনাকে একবারও বলা হয়নি আপনি দাম কম রেখেছেন না বেশি রেখেছেন। আপনি তো বলেছেন। আমি আপনাকে আপনার ভুলটা ধরিয়ে দিচ্ছি, মানে আপনি যে কষ্ট পাচ্ছেন ভুল বুঝে এটা ধরিয়ে দিচ্ছি। আপনি ব্যবসা করে বড় ব্যবসায়ী হন, আপনি কারণ বাজারের কিচেন মার্কেটের মালিক হলেও আমাদের কোনো সমস্যা নাই, আমরা অ্যাপ্রিসিয়েট করি। সিদ্দিক সাহেবকে আমরা করি না অ্যাপ্রিসিয়েট করি তো। তেল চিনির দাম যখন বাড়ে আমরা কিন্তু সহযোগিতা করি। আপনি আমার কথা বোঝেন। এখানে আপনার বিরুদ্ধে আমাদের কোনোই অবস্থান নাই। আমাদের অবস্থানটা হচ্ছে, আপনি দেখেন সিঁড়ি দিয়ে উঠলে সবার আগে আপনার দোকান, ওনার দোকান। ওনাকে কিন্তু আমি 10,000 টাকা জরিমানা করেছি। উনি যদি এটা বলতো তাও আমি বুঝতাম যে উনি কথা হচ্ছে। আপনাকে 2000 টাকা, আপনি ছোট ব্যবসায়ী, মূল্য তালিকা প্রদর্শন করেননি। আমরা আপনাকে মানে এটা আপনাকে কি করেছি, আপনাকে মৃদু আঘাত করেছি। অবশ্যই এটা আঘাত, কিন্তু এটা মৃদু আঘাত। এটা কিন্তু এমন আঘাত না যে আপনি বিলীন হয়ে যাবেন। আর আপনি যদি ব্যবসা করে কোটিপতি হয়ে যান, আমাদের কোনো সমস্যা নেই, আপনি ওয়েলকাম। ঠিক আছে, যথেষ্ট জ্ঞান না চলে, ঠিক আছে। আমি সেটা জানি না, মানুষের প্রতি সহানুভূতি থাকতে হবে, যেমন মানুষের প্রতি সহানুভূতি থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে। কারণটা হইলো, আমি আপনাকে বললাম যে আমি হয়তো ব্যবসা বেশি একটা বসি না। যদি আপনি যদি বলেন হ্যাঁ, আমি তত বলতে পারি, আশেপাশে ব্যবসায়ী জিজ্ঞাসা করেন আসলে উনি বসে কিনা। আমি আজকে 5-6 দিন পরে ব্যবসা নিয়ে বসছি, 1 নম্বর। 2 নম্বর কথা হইলো, এই কথাটার উপর আপনি আমাকে একটু অনার করতে পারছেন। ঠিক আছে, হয়তো বলছে ওনাকে একটু অনার। এই জন্যই তো আপনার কম জরিমানা হয়েছে। ওকে, ডান। আপনি যেটা বলেছেন প্লিজ, আপনাকে আমি শুনে, মানে যদি আমাকে 10,000 টাকা জরিমানা করতে, এর থেকে আমি মরে যেতাম। তা জানি না, সেটা আপনার মরবো না। আমার কথা আমাকে 2000 টাকা জরিমানা মানে 1 টাকা জরিমানা, যে কথা 1 লক্ষ টাকা জরিমানা একই কথা। সিদ্দিক সাহেব, যে উনাকে কিন্তু বুঝতে হবে যে না আমি কি আপনার কথাগুলো শুনেছি? জি ম্যাডাম। আপনাকে বক্তব্যে আপনার কথার উত্তর দিয়েছি। হ্যাঁ, দিছি। আপনি ব্যবসা করে বড়লোক হয়ে গেলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যেটা দেখি আপনি সেটা বোঝেন। আমি আপনার এতগুলো প্রশ্নের উত্তর দিতে কিন্তু বাধ্য না, কিন্তু দিয়েছি কেন জানেন? আপনাকে আমি রেসপেক্ট করি, এই জন্য দিয়েছি। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। না হলে কিন্তু দিতাম না। সবাইকেই করি, ব্যবসা হিসেবে তো আপনি অপরাধী না। আপনার নিয়মটা ব্যত্যয় হয়েছে এই জন্য। ঠিক আছে, ব্যবসা না করে এই দেশ অচল হয়ে যাবে, ঠিক না? আমরা সবাই সেবা দিচ্ছি। আমরা কি করছি? সেবা দিচ্ছি না? আপনারা সেবা দিন, আপনি আমার কষ্ট দিয়েছেন, আমাদের কষ্ট দিন না। আমরা কোনো কাউকে কষ্ট দিন না। আপনার কমিটি ঠিকমতো কাজ করলে আপনাকে কষ্ট দেওয়া লাগতো না। টাকা জরিমানা করছে, আমি অনেক হ্যাঁ, কত করেছি বলেন? 2000 টাকা জরিমানা করেছি, কষ্ট পেয়েছেন। মানে আত্মমর্যাদা সবচেয়ে বড় বিষয়। আপনি টাকা দেয়, আপনি সবকিছু টাকা দিয়ে হয় মনে করেন। তা আমার আইনে তো জরিমানা করতে হবে, ব্যবস্থা নিতে হবে, এটা বলা আছে। আমার আইনে তো বলা আছে ব্যবস্থা নিতে হবে। তো আমি কি আপনার কলমটা আপনার হাতে থাকলে আপনি কি করতেন? আপনি যদি আইন বাস্তবায়ন করতেন, আপনি কি করতেন? সেটাই তো। তাহলে তুমি আমার কথা হচ্ছে যে না, ওনাদের কথা হচ্ছে যে আমার কথা শুনি না। তো শুনলেন তো, উনি বড়লোক হয়ে গেলে কোনো সমস্যা নেই। শোনেন, শুধু আজকের জন্য না, আগামী কোরবানি ঈদের আগ পর্যন্ত প্রতিদিন মনিটরিং হবে। আপনি প্রতিদিন ভুল করলে প্রতিদিন ব্যবস্থা নিব, এটাই আপনার জন্য ঘোষণা। আপনার জন্য এবং সবার জন্য এটাই ঘোষণা। আইনের ব্যত্যয় পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, এটাই আপনার জন্য ঘোষণা। ঠিক আছে, সঠিক নিয়ে করছি। আমরা পছন্দ করি না, আমরা ব্যবসায়ী যারা। আপনি যদি অন্যায় পছন্দ না করেন, করবেন না। আপনি অন্যায় পছন্দ করবেন না, ঠিক আছে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কলকাতায় তাকে কি চোরা কারবারি কি। তা আমি সাংবাদিকদের বলি, আপনারা কি 3বার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? আজকে ছাত্রলীগ, যুবলীগ নাকি অর্থ পাচার করে,
অর্থ পাচারের জন্য আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠিত অপরাধী, সুপরিচিত অপরাধী। অর্থ পাচার সিঙ্গাপুরে কে করেছে, আমেরিকাতে কে করেছে? সে পাচারকারী তারেক রহমান এবং কোকো, এই দুজনের যে পাচার করা অর্থ, সেটা তো একটা অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে, মনে আছে? FBI ঢাকায় এসে তারেক রহমানের মামলা সাক্ষ্য দিয়ে গেছে যে তিনি অর্থ পাচারকারী। এখন নিজেরা যে অপরাধে অপরাধী, সেই অপরাধের দায় ছাত্রলীগ যুবলীগের উপর অবলীলায় চাপাতে যাওয়া, এটা যে কত বড় মিথ্যাচার আর অপপ্রচার এরা করতে পারে। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি না। তবে আওয়ামী লীগের এমপি, হ্যাঁ, সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে, সে এলাকায় গিয়ে দেখুন, তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াত। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিচ্ছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা, এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না, এটা হলো সত্য। কিন্তু এটা তো প্রমাণ হতে হবে। আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরা কারবারি কি, তা আমি সাংবাদিকদের বলি, আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? এটা আমার প্রশ্ন। সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন ভারতের গোয়েন্দা বিভাগের সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের ডিবি প্রধান বলেন, ঘটনা তদন্তে দুই দেশের পুলিশ একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করছে। খুব শীঘ্রই মরদেহ উদ্ধার করতে সমর্থ হবে পুলিশ। আসামি যে এখানে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আমাদের কাছে যে তথ্যগুলো যেভাবে দিয়েছে তারা তাদের কাছে স্বীকার করেছেন এবং তারা সেই তথ্যগুলি শুনেছেন এবং তারা এই যে অপরাধীর কথা শুনেছেন এবং পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে আসামি ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা। আলোচিত সমালোচিত মুখ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার বিরুদ্ধে রয়েছে বিশদ অভিযোগ। এবার র্যাবের এই সাবেক মহাপরিচালকের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই নির্দেশ দেন। এই আদেশে গোপালগঞ্জে বেনজিরের ৮৩টি দলিলের সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি বেনজিরের সম্পদ নিয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সেগুলোতে দাবি করা হয় অবৈধভাবে প্রভাব খাটিয়ে ব্যাপক সম্পদের মালিক হয়েছেন র্যাবের এই সাবেক মহাপরিচালক। এমনকি নিজের প্রভাব খাটিয়ে স্ত্রী ও মেয়েদের ধনকুব বানিয়েছেন তিনি। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে সম্প্রতি একটি জাতীয় দৈনিক সিরিজ প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনগুলোতে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বিষয়টি নিয়ে আদালতে রিট করেছিলেন ব্যারিস্টার সুমন। উনার ৩৪ বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা ১,৭৪,০০,০০০, প্রায় ১.২ কোটি।
কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে, আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে। 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকারও বেশি। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যার নামে বিপুল পরিমাণের সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। আজিজ সুপ্রিয়, নিউজ ডেস্ক, দেশ টিভি।